আপনারা শুনছেন ভূতেশ্বর প্রেজেন্স। সত্যি ভূতের ঘটনা। হ্যালো, নমস্কার। তোমাদের সাথে আছি ভূতেশ্বর। আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 20 নিয়ে। এর আগের এপিসোডে আমরা হাওড়া স্টেশনকে কেন্দ্র করে 3টি ঘটনা শুনেছি। আজ আবার ওই একই হাওড়া স্টেশনকে কেন্দ্র করে 2টি ঘটনা তোমাদের শোনাতে চলেছি। আশা করি শীতে যেমন কাঁপছ, গল্পগুলো শুনে এমনই কাঁপবে। এবার সময় নষ্ট না করে আজকের ঘটনা শুরু করা যাক। ভূতেশ্বর কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি শুক্তারা, বাড়ি হাওড়া। আগের দিন আপনাকে যে ইমেলটা পাঠিয়েছি সেটা পড়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আবার একটা ইমেল লিখে পাঠাচ্ছি, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আর আজকের এই ঘটনা ওই একই হাওড়া স্টেশনকে নিয়ে। আজকে 2টো ঘটনা লিখে পাঠাচ্ছি। আর হ্যাঁ, ঘটনাগুলো সব বাবাই বলেছিল। তিনি যেভাবে ঘটনাগুলো বলেছিল আমি সেভাবেই লিখছি। বাবা বলছে, এই ঘটনা শোনা 2008 অথবা 2009-এর দিকে। তখন বর্ষাকাল। সেই সময় সারাদিন বৃষ্টি হতো। আমরা কাজের ফাঁকে ফাঁকে কলিগ বন্ধুদের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতাম। আমাদের এক কলিগ বিশু মল্লিক, বয়স তখন তার 40-এর কাছাকাছি। ছোটোখাটো শরীর, তবে ভুঁড়ি আছে। তিনি আমাদের সিনিয়র ছিলেন। এই হাওড়া স্টেশনকে নিয়ে তার জীবনে একটা ভৌতিক অভিজ্ঞতা ছিল, আর সেটাই তিনি আমাদের সাথে শেয়ার করেছিল। সেই ঘটনাটাই তোকে বলছি, শোন। সেদিনও ছিল বর্ষাকাল। সারা দিনরাত ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তাই আজ আর কাজ শেষ করে বাড়িতে যেতে পারেনি বিশু মল্লিক। স্টেশন থেকে তার বাড়িটা অনেকটাই দূরে। যাওয়া আসা করতে মাঝে মাঝে সমস্যা হয়। তার উপরে এই বৃষ্টি, এক কথায় একেবারেই অসম্ভব ছিল বাড়িতে যাওয়া। তাই তিনি বাড়িতে টেলিফোন করে জানিয়ে দেয় আজকে আর বাড়িতে যেতে পারবে না, স্টেশনেই রাত কাটিয়ে দেবে, আর এখান থেকেই খাওয়া দাওয়া সমস্ত কাজ করে নেবে। এতে তার পরিবারও কোনো প্রকার আপত্তি করেনি। সেদিন কাউকে দিয়ে দোকান থেকে খাবার আনিয়ে নেয়। স্টাফ রুমে রাত কাটাবে বলে ঠিক করে। সেছাড়াও আরও অনেক লোকই ছিল সেদিন রাতে। তারাও বৃষ্টির কারণে বাড়ি যেতে পারেনি। তাছাড়া তো সবসময় লোকজন স্টেশনে থাকেই। তবে বাইরের খাবার খেয়ে রাতে তার পেটে গন্ডগোল হয়, আর তখনই বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। স্টাফ বাথরুম রুমের পাশেই, সেটা শুধুমাত্র স্টাফদের জন্য। তো তিনি একাই বাথরুমে যায়। তবে বাথরুমে প্রবেশ করতেই একরাশ বাজে গন্ধে তার দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে নিজের নাক মুখ চেপে যখন বাথরুমের সামনে এসে দাঁড়ায়, তখন তিনি স্পষ্ট শুনতে পারে টয়লেটের মধ্য থেকে অদ্ভুত একটা শব্দ হচ্ছে। শব্দটা ঠিক এমন যখন কোনো কুকুরে জল খেলে হয়। তবে এই জায়গায় এমন শব্দ কতটা যে অস্বস্তিকর তা বলে বোঝানো যাবে না। তার চাপটা আরও বেশি আসে। সে মনে করে ভেতরে কেউ আছে, কিন্তু তার বাইরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তাই তিনি ডাক দিয়ে বলল, হ্যালো, ভেতরে কেউ আছেন? কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসে না। আর তখনই ওই অদ্ভুত শব্দটা পরিবর্তন হয়ে হিংস্র প্রাণীর ঘ্যার ঘেরে আওয়াজের মতো কোনো শব্দ ভেসে আসছে। শব্দটা শুনে বিশু মল্লিক ভয় পেয়ে যায়। আর তখনই আবার জিজ্ঞাসা করে, কেউ কি আছেন ভেতরে? থাকলে জবাব দিন। কেউ কোনো জবাব দেয় না। এদিকে তার চাপও বৃদ্ধি পাচ্ছে, আর হয়তো অপেক্ষা করতে পারবে না। কিন্তু সামনে থেকে এমন অদ্ভুত শব্দ ভেসে আসছে যা শুনে তার ভয়ে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আর তখনই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যা হয় হবে ভেবে
দরজায় জোরে ধাক্কা দেয়। সাথে সাথেই দুম করে দরজা খুলে যায়, আর ভেতরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ভেতরে কোনো কিছুই নেই, সব কিছুই ঠিকঠাক, পরিপাটি। তবে এমন অদ্ভুত শব্দ কেন হচ্ছিল? কেউ কি আদেও ছিল, না সবটাই তার মনের ভুল? আর ভাবতে পারে না বিশু। তখনই তার কর্ম শুরু করে। টয়লেটের মধ্যে প্রায় 5 মিনিট কাটানোর পর হঠাৎ করে সব আলো নিভে যায়। বাইরে হয়তো বিদ্যুৎ চলে গিয়েছে। তবে এখন আলো না থাকায় বাথরুমের চারপাশে ঘন অন্ধকার জমে যায়। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। তার মনে হয় তিনি পৃথিবী ছাড়িয়ে অন্য কোনো গ্রহে চলে এসেছে। তবে তিনি নিশ্চিন্ত মনে টয়লেট করতে থাকে। কিছুক্ষণ সময় অতিবাহিত হতেই তিনি অনুভব করতে পারে কেউ যেন বাথরুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তিনি ভাবে হয়তো অন্য কেউ বাথরুমে এসেছে, তাই কোনো ভয় না পেয়ে সে নিজের কাজ করতে থাকে। তবে মিনিট 5 যেতেই তার সকল ভাবনাকে পাশ কাটিয়ে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ যেন বাথরুমের দরজায় বারবার ধাক্কা দিচ্ছে, যেন তার খুব ইমার্জেন্সি। তবে বিশু মল্লিকের তখনও পেট ক্লিয়ার হয়নি। তিনি ভেতর থেকে চিৎকার করে বলে ওঠে, ভেতরে আছি, আর 10 মিনিট লাগবে। কিন্তু তার বলা কথা কোনো কাজে দেয় না। এই অন্ধকার টয়লেটের মধ্যে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে। কোনো প্রাণী যেন গর্জন করছে। আর কোনো ব্যক্তি বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। বিশু কিস্তি দেয় কয়েকবার, তবুও দরজায় ধাক্কা দেওয়া বন্ধ হয় না। আর তখনই অদ্ভুত একটা কণ্ঠস্বর তার কানে ভেসে আসে, আসতে চাইলে দরজা খোল, না হলে তোকে মেরে ফেলবো। কথাটা এত ভয়ঙ্কর শোনালো যে তাতেই বিশুর টয়লেট বন্ধ হয়ে গেল। ভয়ে তার বুক কেঁপে উঠল। তিনি বুঝতে পারছে না দরজার ওপাশে কে আছে। তবে তখন তিনি আকস্মিকভাবে চিৎকার করে বলে ওঠে, কে কে আছো বাইরে? কথার জবাব দাও। আর কোনো জবাব আসে না। তবে একাধিক মানুষের হেঁটে বেড়ানোর শব্দ শোনা যায়, যেন পুরো ট্রেন স্টেশনের লোকজন এই বাথরুমের মধ্যে এসে জড়ো হয়েছে। এত চিৎকার হই হুল্লোড় শুনে সে হতভম্ব হয়ে যায়। আর তখনই তিনি তার টয়লেটের দরজা সামান্য ফাঁক করে দেখে। আর যা দেখতে পারে তা হয়তো তিনি জীবনেও ভুলতে পারবে না। তিনি ওই ফাঁকা দিয়ে স্পষ্ট দেখতে পারে সাদা ধোঁয়ার মতো অনেকগুলো ছায়া শরীর বাথরুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারের মধ্যেও তাদের অবয়ব শরীর যেন সাদা ছায়ের মতো দেখাচ্ছে। তাদের আকৃতি মানুষের থেকেও বিশাল। সবাই যেন টয়লেটের সিলিংয়ের সাথে লেগে যাচ্ছে। এটা দেখে বিশু আর সেখানে থাকতে পারে না। তখনই চিৎকার করে কোনো ক্রমে টয়লেট থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বিশু যখন বাইরে আসে তখন দেখে চারপাশে কারেন্ট আছে, টয়লেটের মধ্যে আলো জ্বলছে। তবে তিনি যতক্ষণ ছিল ততক্ষণ আলো জ্বলছিল না কেন? এইসবের মানে কি? তিনি আর কোনো কিছু ভাবতে পারে না। তখনই সবাইকে ডেকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বলে, কিন্তু কেউই বিশ্বাস করে না তার কথা। সবাই বলে এটা নাকি তার মনের ভাবনা মাত্র। তবে এই ঘটনার পর বিশুর সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সে রাতের বেলা যখন একা একা চলাফেরা করে তখন কেউ যেন তার পিছু পিছু চলেছে। তাদের পায়ের শব্দ শুনতে পারে, ঠান্ডা শীতল নিঃশ্বাসের শব্দ শুনতে পারে। তো
তবে কাউকেই দেখতে পারে না। আর যখনই তিনি অন্ধকারে থাকে তখনই কারোর অদ্ভুত ডাকার শব্দ ও হেঁটে চলে বেড়ানোর শব্দ তার আশেপাশে ঘুরঘুর করে। তখন তিনি ভয়ে জমে যায়। একদিন রাতের বেলা সে নিজের ঘরে ঘুমিয়ে আছে। তার বউ হয়তো বাবার বাড়িতে গিয়েছিল, তাই বাড়িতে সে একাই ছিল। সে রাতের খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে আছে। কোনো কারণে হয়তো কারেন্ট চলে গিয়েছিল। ঘুমের মধ্যে হঠাৎ করে শুনতে পারে তার ঘরের দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই দেখতে পারে তার ঘরের মধ্যে যেন একাধিক মানুষ চলে ফিরে বেড়াচ্ছে। তাদের পায়ের শব্দ স্পষ্ট শুনতে পারছে। ফিসফিস করে কথা বলছে, সেটাও সে শুনতে পারছে। কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারছে না। এটা দেখে ভয়ে তার বুক কেঁপে ওঠে। তিনি বিছানায় শুয়ে ভয়ে ভয়ে সামনে তাকায় আর দেখতে পারে একগুচ্ছ সাদা ধোঁয়ার মতো মানুষের অবয়ব তার ঘরময় ঘুরে বেড়াচ্ছে। কখনো বা তারা শব্দ করে হাসছে, আবার ফিসফিস করে অদ্ভুতভাবে কথা বলছে। এটা দেখে বিশু আর সহ্য করতে পারে না। তখনই চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। বিশুর ভয় পাওয়া, অন্ধকারে থাকার ট্রমা যত বাড়তে থাকে ততই তার শরীর খারাপ হতে থাকে। শেষে যখন তিনি পাগলপ্রায় হয়ে গিয়েছে তখন তার স্ত্রী তাকে দক্ষিণেশ্বরের কালীবাড়ি নিয়ে যায়। এক পূজারীর শরণাপন্ন হয়। তখন পুরোহিত জল পড়া, তেল পড়া আর একটা মাদুলি করে দেয় আর জানায় যে বিশু মল্লিকের উপরে পিশাচের দৃষ্টি পড়েছে, তাই তার শরীরের এমন অবনতি হয়েছে। আর এইসব কিছু শুরু ওই হাওড়া স্টেশনের টয়লেট থেকে। তবে আর ভয়ের কিছু নেই, এবার তিনি ঠিক হয়ে যাবে। তিনি এটাও বলেন, এখন যেগুলো দার্শনিক জায়গা আছে বা জনবহুল জায়গা আছে একসময় তা শুনশান নিস্তব্ধ ছিল। তখন হয়তো অপার্থিব জীবেরা সেখানে বসবাস করত। হয়তো এখনো মাঝে মাঝে তারা সেই সব জায়গায় জেগে ওঠে। তবে সবাই তাদের উপলব্ধি করতে পারে না। কিছু কিছু মানুষ সেটা টের পায়। আর তাদের সম্মুখে যখন পড়ে তখন সেই মানুষগুলো নানা রকম সমস্যার সম্মুখীন হয়। এরপর বিশু মল্লিক সপ্তাহখানেকের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু অন্ধকারের প্রতি তার ভয়টা আর যায় না। এখনো তিনি অন্ধকারকে ভয় পায়। এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি। এবার দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। বাবা বলছে, সেদিন বিশু মল্লিকের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শুনে যতটা অবাক হয়েছিলাম তেমনি অবাক হয়েছিলাম আমার আরেক কলিগের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে। ঘটনাটা যে এত অদ্ভুত তা তুই শুনলে নিজেও বিশ্বাস করবি না। আমাদের সেই কলিগের নাম সায়ন হালদার। অল্প বয়স, ফর্সা, সুশ্রী চেহারা। নতুন নতুন চাকরি পেয়ে এই হাওড়া স্টেশনে পোস্টিং হয়েছে। ছেলেটা আমাদের থেকে বয়সে ছোট হলেও খুব মিশুকে। অল্পতেই সবার সাথে মিশে যায়। বছর খানেক হলো সায়ন বিয়ে করেছে। আমাদের দক্ষিণ দিকের কোয়ার্টারে থাকে। আসল ঘটনায় আসি শোন। একদিন সন্ধ্যার পর সায়ন টিকিট কাউন্টারের ডিউটি শেষ করে বের হয়েছে। যাত্রীর খুব ভিড়। সে একটু হাঁটাহাঁটি করে তার কোয়ার্টারে ফিরবে। তাই সে একটু ভিড়ের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল। চারপাশে এত মানুষজন, প্রতি সেকেন্ডে ট্রেন যাচ্ছে আসছে। সায়ন একটা দোকান থেকে সিগারেট কেনে। তারপর স্টেশনের পাশে অন্ধকার মতো একটা জায়গা আছে, সেদিকে এগিয়ে যায়। এমনিও কারো সাহস নেই স্টেশনে ধূমপান করার, পুলিশ এসে ফাইন ধরবে। তাই সিগারেট খেতে কম বেশি সবাই ওই দিকে যায়। এমনই সায়ন ওই অন্ধকারময় জায়গায় গিয়ে হাজির হয়। সামনেই পুরাতন স্টেশন, কিছু ভাঙাচোরা বাড়িও দেখা যাচ্ছে। আর একটু সামনে এগিয়ে যাবে, ঠিক তখনই অন্ধকারের মধ্যে কোনো কিছুর সাথে হোঁচট খায়। হোঁচট খেতে সে বলে ওঠে, কে রে এখানে?
রাস্তার মাঝখানে কে বসে আছিস? তার কথা শুনে হঠাৎ করে একটা নারীর হাসির কণ্ঠস্বর শোনা যায়। হাসতে হাসতে সে বলল, আমি গো আমি আমি এখানে বসে থাকি। তুমি কি তা জানো না? কথাটা শুনে সায়ন একেবারে চমকে যায়। এখানে সে বহুবার এসেছে, কিন্তু কখনো তো কাউকে দেখেনি। তাহলে আজকে কে এসে বসে আছে? কথাটা ভাবতেই সায়নের মনে কৌতূহল জাগে। আর তখনই জিজ্ঞাসা করে, তুমি কে গো? এখানে কি করছো? আবার সেই পাগলের মতো হাসির শব্দ ভেসে আসে। আর তখনই শোনা যায় অদ্ভুত একটা কথা। সে বলছে, আমি মধু পাগলি রে, মধু পাগলি। আমাকে তুই চিনতে পারছিস না? আর আমি এখানেই তো থাকি। তোরাই তো আমার বুকের ওপর হেঁটে বেড়াস। মানে কি যাতা বলছো তুমি? তোমার বুকের উপর হেঁটে বেড়াবো কেন? কথাটা বলে সায়ন অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে। চারপাশে অদ্ভুত একটা পোড়া গন্ধে ভরে উঠেছে, যেন কোথাও কেউ মাংসপিণ্ড পোড়াচ্ছে। আর তার গন্ধ বাতাসে ভেসে ভেসে তার নাক এসে লাগছে। এমন সময় মধু পাগলি বলে ওঠে, আমি তো এইখানে, এই মাটিতেই থাকি। তুই প্রতিদিন সিগারেট খাস আমার বুকের ওপর দাঁড়িয়ে। জানিস, আমার না খুব কষ্ট হয়। কথাটা শুনে সায়নের পাগলের প্রলাপ বলে মনে হলেও কোনো কারণে বুকটা তার ঠান্ডা হয়ে আসছে, মনটা অস্থির হয়ে উঠছে। তখন সায়ন বলে ওঠে, আমি তোমাকে দেখতে চাই, তুমি একদম নড়বে না। দাঁড়াও, আমি ফোনটা জ্বালাই। না 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 না, একদম আলো জ্বালাস না। আলোতে আমি থাকতে পারি না। আলোতে থাকলে আমার খুব কষ্ট হয়। কথাটা শুনে সায়নের অবস্থারও খারাপ হয়ে যায়। অজানা ভয়ে তার সারা শরীর কাঁপতে থাকে। তবে মনের কৌতূহল দমিয়ে রাখতে পারে না সায়ন। মধু পাগলি যে কে সেটা দেখার জন্য তখনই সে পকেট থেকে ফোন বের করে। ফোন বের করে টর্চ জ্বেলে সামনে ধরে। আর সামনে ধরতে যা দেখতে পারে তাতে তার ভয়ে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে আশেপাশে ভালো করে দেখে, কিন্তু সেখানে কোনো মানুষ দেখা যায় না। বোঝা যায় না কিছুক্ষণ আগে এখানে কারোর উপস্থিতি ছিল, কিন্তু সে এক মুহূর্তে গেল কোথায়? একটা মানুষের এক মুহূর্তে উধাও হয়ে যাওয়া কখনো সম্ভব নয়। এটা মানুষ না অশরীরী? ব্যাপারটা যে স্বাভাবিক কিছু নয় তা বুঝতে পারার সাথে সাথেই সায়ন আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। তখনই সেখান থেকে দৌড়ে পালায়। হাঁপাতে হাঁপাতে যখন মানুষের মধ্যে আসে তখন মনে একটু সাহসের সঞ্চার হয়। তারপর আমাদের খুঁজে সমস্ত ঘটনা খুলে বলে। আমরা প্রথমে শুনে অবাক হয়ে যাই, তারপর সবাই সায়নের সাথে করে সেই জায়গায় যায়। তবে কোনো কিছুই দেখতে পারে না। পাগলি তো অহরহ আছে, কিন্তু সায়নের বলা তেমন পাগলি আমরা আর কোথাও খুঁজে পেলাম না। তখন সবাই মনে করলো সায়ন হয়তো সবার সাথে মশকরা করছে, তাই ব্যাপারটাকে মাথা থেকে বাদ দিয়ে দেয়। তবে ঘটনাটা এ পর্যন্ত হলে হয়তো ভালো হতো, কিন্তু এরপর যে এমন কিছু ঘটতে পারে তা আমরা কেউই কল্পনা করতে পারিনি। সেদিন সায়নের সাথে ওই ঘটনাটা ঘটার পর প্রায় 2 মাস সে আর স্টেশনে আসেনি। খোঁজখবর নেওয়ার জন্য ফোন করলে জানতে পারি তার শরীর খারাপ, তাই গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে গিয়েছে। তবে সায়ন যখন আবার ডিউটিতে ফিরে আসে তখন যা জানাই তা শুনে আমরা অবাক হয়ে যাই। সায়ন বলেছিল এই ঘটনা ঘটার পরপরই যখন সে বাড়িতে চলে যায় তখন থেকেই তার মনে হতে লাগলো কেউ যেন তার পেছনে পেছনে হাঁটছে, তাকে অনুসরণ করছে। কোনো অপার্থিব দুটো চোখ সবসময় তার দিকে নজর রাখছে।
কিন্তু পেছনে বা আশেপাশে তাকালে সে কাউকেই দেখতে পেত না। সেদিন রাতের বেলা সায়ন ঘুমিয়ে আসে। তখন রাত কটা বাজে সেটা সে জানে না, তবে হঠাৎ করে শুনতে পারে কেউ যেন তার ঘরের পেছনে কাঁদছে। আবার মাঝে মাঝে অদ্ভুতভাবে হাসছে। ব্যাপারটা দেখে সত্যি সে অবাক হয়। তখন তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো শব্দ শুনতে পারছো? জবাবে সে বলে, হ্যাঁ, মনে হচ্ছে কেউ যেন ঘরের পিছনে কান্না করছে। না, এত রাত্রে কে কান্না করছে গো? সায়ন আর শুয়ে থাকতে পারে না। মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হতে থাকে। সন্ধ্যার সময় হওয়া সেই অদ্ভুত অনুভূতি আবার ফিরে এসেছে। সে নিজেকে কোনো রকমের সামলে নেয়। তারপর বলল, তুমি ঘরে থাকো তো, আমি দেখে আসি কে এমন করে কান্না করছে। হয়তো কেউ মজা করছে, তাকে উচিত শিক্ষা দিয়ে আসি, দাঁড়াও। তার বউ কিছু বলছিল, কিন্তু তা শোনার অপেক্ষা করে না সায়ন। তখনই ফোনের টর্চ জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসে। ঘরের পেছনে ছোট বড় কিছু গাছ আছে, আর সেখানেই সে এসে দাঁড়ায়। আলো জ্বেলে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মানুষ তার মাথা হাঁটুর মধ্যে গুজে বসে আছে। তার মাথার বড় বড় নোংরা চুলে মুখ ঢেকে আছে। শরীরের পোশাক নোংরা, যেন অনেক বছর পরিষ্কার করে না। অদ্ভুত শব্দ করে হেসে ওঠে। আর তখনই সায়ন বলে ওঠে, এ এ তুমি এই রাতের বেলা অন্যের ঘরের পেছনে কান্না করছো কেন? আর তখনই ওই নারীটা জবাব দেয়, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি তো মধু পাগলি, মধু পাগলি। স্টেশনে তোর সাথে কথা বললাম, মনে নেই? কথাটা শোনা মাত্র সায়নের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তার গলা শুকিয়ে যায়। এখন যেন মাথা ঘুরে পড়ে যাবে। তবে অনেক কষ্টে সে নিজেকে সামলে নেয়। কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এখানে কি করে এলে? আর আমার কাছে তোমার কি চাই? কথাটা শুনে পাগলি শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলল, তুই তো আমাকে এইখানে নিয়ে এলি। তুই না নিলে আমি কি এখানে আসতে পারতাম? আর তুই আমার মুখ দেখতে চাইছিলি না? আয় আয়, তাকাচ্ছি, আয় আয়। কথাটা বলতে মধু পাগলি তার দুই হাঁটুর মধ্য থেকে মুখ তোলে, সামনের দিকে তাকায়। তার মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। আর সায়নের টর্চের আলো তার মুখে পড়তেই তার ভয়ে গলা শুকিয়ে যায়। সে নিজের চোখে যা দেখছে তা যেন বিশ্বাস করতে পারছে না। সে দেখছে মধু পাগলির চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। তার মুখের এক অংশে মাংস উঠে লাল পেশি বেরিয়ে আছে, অন্য অংশে পোড়ার মতো একটা টাটকা ঘা। সেখান থেকে চামড়া ঝুলে পড়ছে, আর তার সারা শরীরের চামড়া উড়ে যাওয়া মানুষের মতো ঝলসে গিয়েছে। এই দৃশ্য দেখে সায়ন আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তখনই চিৎকার করে বাড়ির মধ্যে চলে আসে। জীবনে সে এর থেকে ভয়ঙ্কর কোনো কিছুই দেখেনি। বাড়িতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন জ্ঞান ফিরে আসে, তারপর থেকেই সায়নের খুব জ্বর হয়। সে বিছানা থেকে উঠতে পারে না, মাথা ঘোরাতে থাকে। যা খায় বমি হয়ে বের হয়ে যায়। তার গিন্নি একা হাতে সায়নকে সামলাতে পারে না, তাই সায়নকে নিয়ে তখনই গ্রামের বাড়িতে চলে যায়। সায়নের গ্রামের বাড়ি বীরভূমে। সেখানে তাদের একতলা ছোট্ট একটা ইটের বাড়ি, চারপাশে আম লিচু গাছ আছে। তবে গ্রামের বাড়িতে এসেও তার এই সমস্যার সমাধান হয় না, বরং তার অবস্থা আরও খারাপ হতে থাকে।
তার পরিবারে কান্নাকাটি পড়ে যায়। সায়নের মা রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ করে ছেলের পাশে বসে থাকে। তবে সায়ন যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকতো, তখন মাঝে মাঝে চিৎকার করে উঠত আর বলতো সামনেই নাকি মধু পাগলি ঘুরে বেড়াচ্ছে, তাকে মারতে আসছে। কিন্তু বাড়ির অন্যরা যখন সামনে যেত, কাউকে দেখতে পেত না। একদিন বিকেলবেলায় সায়নের খুব জ্বর এসেছে, সে শুয়ে আছে। বাড়ির বাকি সদস্যরা যে যার মতো কাজ করছে। হঠাৎ করে সায়ন চিৎকার করে উঠে বলে, ওই তো হাসছে, ওই ওই মধু পাগলি বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। ও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, তারাও তারাও ওকে তারাও, আমাকে মেরে ফেলবে। কথাটা শোনা মাত্রই তার মা বাইরে ছুটে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পারে না। সেদিন রাতে সায়নের এমন অবস্থা হয়, জ্বরে বুঝি তখনই মারা যায়। গলা পাকিয়ে রক্তবমি হতে থাকে আর মাথা তুলে দাঁড়াতে পারে না। তার এমন ভয়াবহ অবস্থা দেখে সারা বাড়িতে কান্নার রোল পড়ে যায়। সায়নের বাবা রামেশ্বর মহাশয় খুবই জ্ঞানী লোক। তিনি তার ছেলের এমন অবস্থা দেখে কিছু একটা আশ করতে পেরেছিলেন। তাই হয়তো তিনি আর সময় নষ্ট না করেই সেই রাতেই তার পরিচিত এক সাধু বাবাকে ডেকে নিয়ে আসে। তার কাছেই শুনেছি এই বিষেধর সাধুর নাম তাদের গ্রাম সহ আশেপাশে সব জায়গায় খুবই পরিচিত। লোকটা লাল বস্ত্র পরে, মাথার চুলে জ্বর, লোকের তাবিজ কবজ করে দেয়, কখনো বা ভূত প্রেত নিয়ে কাজ করে। সেদিন সকালে যখন বিষেধর এই বাড়িতে আসে, আর ঠিক তখনই তাদের বাড়ির দক্ষিণ দিকের আমবাগানে একটা ডাল ভেঙে পড়ে। সেটা দেখে বিষেধরের চোখ বড় বড় হয়ে যায়। তিনি মন্ত্রপাঠ করতে করতে বাড়িতে ঢোকে, সোজাসুজি সায়নের সামনে চলে আসে। সায়নের সামনে আসতেই সায়ন হঠাৎ চিৎকার করে বলে ওঠে আর চিৎকার করে বলতে থাকে, যা, চলে যা, চলে যা, দূরে চলে যা এখান থেকে। তখন বিষেধর সাধু এক মুঠো ধুনো নিয়ে সায়নের গায়ে ছুঁড়ে মারে, আর তখনই সে চিৎকার করে ওঠে। তখনই সায়নের গলা দিয়ে মেয়ে মানুষের কণ্ঠস্বর বের হয়। সে বলে, আমাকে তাড়াতে পারবি না, আমি যাব না, কোথাও যাব না, কোথাও যাব না, আমি এর শরীরের মধ্যেই থাকবো। তখন বিষধর সাধু একটা মন্ত্র পড়ে সায়নের কানের কাছে ফু দেয়, আর তখন সে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। সাধু তাকে প্রশ্ন করে, তুমি কে আর কোথা থেকে এসেছো? সায়নের ভেতর থেকে এক নারী কণ্ঠস্বর বলে ওঠে, আমি মধুবালা রায়, আমার বাড়ি বাংলায়। 1946-এর পরে আমরা সপরিবারে কলকাতায় ঘুরতে আসি, কিন্তু ইংরেজ সৈনিকদের কুনজর পড়ে আমাদের উপর। আমার বাবা মা ভাইদের সবাইকে হত্যা করে। আমাকে হাওড়া স্টেশনের অন্ধকার গলিতে অসম্মান করে, আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করে। আর সেখানেই সায়ন প্রতিদিন যেত, আমার গায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। তাই আমি একেই ধরেছি, আমি আর একে ছাড়বো না। কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। বিষধর সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এ তো তোর ক্ষতি করেনি, তাহলে ওকে কেন তুই সংসার করতে দিচ্ছিস না? তুই যদি ওকে না ছাড়িস তবে আমি তোকে বন্দি করে দেব। কথাটা বলতেই মধু বলে ওঠে, আমি ছেড়ে দেব,
তবে আমার আত্মার শান্তির জন্য এই পুরো পরিবারকে 11 দিন মান্য করতে হবে। তারপর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করতে হবে, তবেই আমি যাব। বিষেধর সাধু চুপ করে ভাবতে থাকে। কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি নিজে থেকে সমস্ত কিছু করব। এবার তুই ওকে ছেড়ে দে। কথাটা বলতে বলতে সায়ন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কেউ কোনো কথা বলে না। তখন সাধু সায়নকে একটা মাদুলি করে দেয় আর গা ঝেড়ে দেয়। এরপর আস্তে আস্তে সায়ন ঠিক হয়ে যায়। তবে মধুর কথা মতো সায়নের পরিবার 11 দিন নিরামিষ ভোজন করে। তারপর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করে, তার দেওয়া কথা রাখে। তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আসলে আমরা জানি না কোথায় কোন ইতিহাস লুকিয়ে আছে, তাই তো অগোচরে অনেক কিছুই করে থাকি। এই ঘটনাটা গল্পের মতো শোনালেও সায়নদের সাথে সত্যিই ঘটেছে। এই ঘটনাটা বাবার মুখে শোনার পর আমি নিজেও তার সাথে কথা বলেছিলাম, তিনিও এমন কিছুই বলেছিল। তবে আজকের ঘটনা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। চাইলে আপনিও আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।